এই জন্য ঐতিহাসিক নাম। তারা আমাদের দেশ থেকে যাওয়ার সময় নমস্কার, আমি রানা আর আপনারা দেখছেন হ্যালো বং কলকাতা। আর হ্যালো বং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন আমরা রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। এখন কৃষ্ণনগর স্টেশন থেকে লালগোলা ধরে আমরা যাব 250 থেকে 300 বছর পুরনো ইতিহাস দেখতে মুর্শিদাবাদে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মুর্শিদাবাদে। তাহলে মুর্শিদাবাদের ব্লগ আপনাদের সবাইকে কিন্তু মন দিয়ে দেখতে হবে। আপনারা কিন্তু আমার ব্লগ মন দিয়ে দেখছেন না, এই ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আপনারা তো সবাই মুর্শিদাবাদ এসেছেন। যার নাম থেকে মুর্শিদাবাদ নাম আসলো, নবাব মুর্শিদ কুলি খাঁ থেকেই এই মুর্শিদাবাদ নাম কিন্তু প্রচলিত। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বন্ধুরা, মুর্শিদাবাদ জার্নি আমাদের স্টার্ট হয়ে গেছে আর ব্লগও স্টার্ট হয়ে গেছে। তারপরে প্রত্যেকটা স্পট আমরা ঠিকঠাকভাবে বুঝিয়ে দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা, হাজিমনগর এসেছি, কিন্তু কলিজা খাওয়া সেই কাহিনীটার খবর কিন্তু আমরা জানবো না। তাহলে দেখা যাক কে কলিজা খেত আর সেই নামটা বা কী করে আসলো, আর তাকে জ্যান্ত কবরের রহস্যটা কী, সেটা নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনাদের কিন্তু খুব ভালো লাগে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা হাজি মুন্নেসা বেগম, তাকেই জ্যান্ত কবরের সেই কথাটা আর কলিজা খাবার কথাটা উল্লেখে আসে। ইতিহাসবিদরা বলেন তার কঠিন রোগের কারণে এক হাকিম তাকে এই উপদেশ দেয়, সে যদি ছোট শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে সেই ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার আসক্ত লেগে যায়। নগরে প্রায় খবর মেলে কোথাও না কোথাও থেকে শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। আর এই খবর চলে যায় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কাছে। আর সে তদন্ত করার পর জানতে পারে তারই কন্যা হাজি মুন্নেসা বেগম এই কর্মটি করেছে। তার জন্যই তার বাবা ক্ষিপ্ত হয়ে হাজি মুন্নেসা বেগমকে এখানে দফন করেছিল জ্যান্ত। তার থেকেই এই জ্যান্ত কবরের নাম আর কলিজা খাবার নামটা উল্লেখে আসে। কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা জানা নেই, যেইটুখানি ইনফরমেশন আমরা পেয়েছি সেটাই তুলে ধরলাম, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম জাফরগঞ্জে। এই জাফরগঞ্জেই কিন্তু 1100টা মির্জাফরের পরিবারে সমাধি দফন করা হয়েছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের কিছু নলেজের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, আর যদি ভিডিওতে কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা।
এই সেই নেমোহারাম দেউরি যেখানে সিরাজদৌল্লাকে নির্মমের সাথে হত্যা করা হয়েছিল। সেই জায়গাটা দেখুন বন্ধুরা। বন্ধুরা চলে এসেছি নসিপুর আগ্রা ও শ্রী রঘুনাথ ঠাকুরের মন্দিরের সামনে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নবাবের কথা উল্লেখ করলে আলীবর্দী খাঁ ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব, আর তিনি রাজত্ব করেছিলেন 16 বছর। বন্ধুরা এখানে ব্যবহৃত জিনিস, আসবাবপত্র, দলিল, টাকা পয়সা, সোনার জিনিস, রূপোর জিনিস আর অনেক রকম জিনিস এই মন্দিরে রয়েছে। আর এখানে রঘুনাথের মন্দিরটাও রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর সেই পুরনো দিনের গাড়ি এখানে রয়েছে। প্রতিটা জিনিসই সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা হয়েছে আপনাদের সবার জন্য। দেখুন কি সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে এসে আমার কিন্তু এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। আমি কিন্তু এখানে এমন কিছু জিনিস পাইনি যেটা আমার খারাপ লেগেছে। আমার কিন্তু যথেষ্টই ভালো লেগেছে। আপনাদের অনুরোধ করছি, আপনারা চাইলে এখানে অবশ্যই আসুন আর ঘুরে যান আর ইতিহাসকে একটু স্পর্শ করে যান।
বন্ধুরা, এই মন্দিরে যেমন রয়েছে হনুমানজি, তেমন শ্রীরামচন্দ্র রয়েছে, তেমন শ্রীকৃষ্ণও রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাও হয়। কত সুন্দর লাগছে এই মন্দিরটা, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন কমেন্ট করে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নসিপুর রাজবাড়িতে। এই রাজবাড়ি ছিল অত্যাচারী রাজা দেবী সিংয়ের। এই অত্যাচার এত চরম ছিল, আপনারা না জানলে বিশ্বাস করবেন না। তিনি গ্রামবাসীদের ওপর খুব অত্যাচার করতেন, আর কর না দেওয়ার কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েও দিতেন। এরকম কর্মকাণ্ডও তিনি করেছেন। আর তিনি এই কর্মকাণ্ড করেও কিন্তু তার শান্তি নেই। তিনি সবসময় ভীত হয়ে থাকতেন, কারণ তখনের সময়ে ব্রিটিশরা ছিল শাসনে, যখন তখনই তার সাম্রাজ্য লুটপাট হয়ে যেতে পারত। দেখুন, যেইটুকুনি নলেজ আমার কাছে আছে আর তাই আপনাদের সবাইকে দিচ্ছি। দেখুন, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ভেতরে কিছু কিছু জায়গায় ছবি তোলার নিষেধ, তাই আমরা দুঃখিত, আপনাদের সবাইকে ছবিটা দেখাতে পারলাম না। তাহলেও কি যেটুকুনি আমি পেরেছি আপনাদের সবাইকে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে।
বন্ধুরা, এই রাজবাড়িতেও কিন্তু হনুমানজি রয়েছে, আর রয়েছেন প্রভু জগন্নাথ দেব, আর রয়েছেন রঘুবীর। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব সুন্দর। কিন্তু এই ভিডিওটার জন্য আমরা কিন্তু খুব পরিশ্রম করি। আপনারা যদি মন দিয়ে না দেখেন, আমাদেরকে সহযোগিতা না করেন, আমরা কি করে এত বড় লড়াই থেকে আমরা উত্তীর্ণ হব? আপনারা আমাদেরকে সাহায্য করুন, এই ভিডিও যেন আরও মানুষের কাছে পৌঁছায়, আমরা যেন আরও আপনাদের জন্য কাজ করতে পারি। দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি নরসিংপুর রাজবাড়ির আর্ট গ্যালারিতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা খিদে খিদে পাচ্ছে, এই কথা আমার বন্ধুকে বলাতে সে তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসলো ছোলা মাখা। তাহলে আমি ছোলা মাখা খাই আর আপনারা ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম জগৎ শেঠের বাড়ি। তিনি ছিলেন এশিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আর তিনি পলাশির যুদ্ধের এই যে ষড়যন্ত্র, এইখান থেকেই মাস্টার মাইন্ড তৈরি করা হয়েছিল। তাহলে দেখতে থাকুন। আর এখানে কিছু নিষেধাজ্ঞার কারণে আমরা ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত। দেখতে থাকুন। বন্ধুরা আমরা চলে এসেছি কাঠগোলা প্যালেসের একদম মেন গেটের সামনে। এই কাঠগোলা প্যালেসটা তৈরি করেছিলেন 4 ভাই, লক্ষ্মীপদ, জগপদ আর মহিপদ আর ধনপদ। আর 1780 সালে 250 বিঘা জমির ওপর এটি সম্পূর্ণ সাম্রাজ্য তৈরি করেন লক্ষ্মীপদ সিং। দেখতে থাকুন। বন্ধুরা এই কাঠগোলাতে এসে আমরা কি কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নামমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলদের পাথরের কাজ, অয়েল পেন্টিং, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এখনও অনেক কিছু দেখা বাকি আছে, এ তো সবে শুরু। দেখতে থাকুন।
বন্ধুরা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা নাচের জন্য খুব জনপ্রিয়, কারণ বেনারস থেকে এখানে নর্তকীরা আসতো নাচতে, আর তার নর্তকী নাচার জন্য তার পুরস্কার পেতেন 5,000 টাকা তখনকার সময়ে। বন্ধুরা, এখানে এসে এখনও অনেক কিছু দেখা বাকি। দেখুন দর্শনার্থী আর পর্যটকদের জন্য কত সুন্দর প্যাডেল বোটের ব্যবস্থাও করা হয়েছে। দেখুন বন্ধুরা, পরেশনাথের জৈন মন্দিরের সামনে আমরা চলে এসেছি, কিন্তু এখানেও ছবি তোলার নিষেধের কারণে আমরা মেন বিগ্রহের ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার জন্য আমরা দুঃখিত। বন্ধুরা, এই সেই গোলাপ গার্ডেনের সামনে আমরা এসেছি। হাওয়াতে গার্ডেনটা লাগছে কিন্তু অসাধারণ, কি বলুন? বন্ধুরা, এখন আমরা দেখে নেব সেই সুড়ঙ্গ যেখান থেকে জগৎ সেটের মহল অবধি যাওয়া যেত। বন্ধুরা, দেখতে দেখতে আমরা হাজারদুয়ারি চলে এসেছি। এই হাজারদুয়ারি আমাদের এই ভিডিওর শেষ গন্তব্য। এরপর আমরা এগিয়ে যাব বাড়ির দিকে। এখন আমরা হাজারদুয়ারিতে এসে কিছু কথা আপনাদেরকে বলবো। এই মাস্টার মাইন্ড, এই যে ষড়যন্ত্র, এই যে প্রতাপ হবার জন্য, সিংহাসন পাওয়ার জন্য এত লড়াই, এত যুদ্ধ কেন, তার বিবরণ কি, সব কিছু আমি এখন তুলে ধরছি আপনাদের সামনে। আর এই ষড়যন্ত্রে কারা কারা যুক্ত ছিল, যারা সবাই মিলে নবাব সিরাজউদ্দৌলাকে খুব যন্ত্রণার সাথে হত্যা করে, সেই হত্যা করার পর তাদের কি পরিণতি হয়েছিল সেটাও কিন্তু আপনাদের বলবো, দেখতে থাকুন। বন্ধুরা, ইতিহাসবিদদের মতে 1757-তে পলাশী যুদ্ধ শুরু হয়, আর পলাশী যুদ্ধ পর শেষ পরিণাম হয় গ্রেপ্তার। কারণ নবাব সিরাজউদ্দৌলা যখন এই যুদ্ধ থেকে পলায়ন করে, তারপরে তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় জাফরগঞ্জে। জাফরগঞ্জে নিয়ে আসা হয় মির্জাফরের প্রাসাদের ওখানে নিয়ে এসেই গ্রেপ্তার করা হয় 9 দিনের জন্য। 9 দিনের তার বিচার হয় মৃত্যুদণ্ড। এদিকে নবাব সিরাজউদ্দৌলা সব কিছু জানার পর তিনি তার অনুচরদের বললেন, তিনি তার শেষ ইচ্ছা তিনি একটু নামাজ পড়বেন, কিন্তু সে নামাজ পড়ার অনুরোধটা খারিজ করে তাকে যন্ত্রণার সাথে হত্যা করা হয়। নবাবের শেষ পরিণতি এই হতো। এই দেখে প্রত্যেক প্রজারা ভীত হয়ে যায়, কারণ নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুর পর বাংলারই শাসন দখল হয়ে যায় প্রায় অনেকটা ব্রিটিশদের হাতে। তখনই পরের নবাব হন মীরজাফর। সেই মীরজাফর তিনি পলাশী যুদ্ধে বেইমানি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার সাথে। এদিকে মীরজাফর সিংহাসন পাওয়ার পর তার প্রতিপত্তি
হয়ে যায় ভয়ানক। প্রজাদের প্রতি অত্যাচার আরও বাড়তে থাকে। আর এদিকে ব্রিটিশদের তিনি হয়েছিলেন গাধা, কারণ ইতিহাসবিদরা বলেন ক্লাইভের গাধা বলে বেশি প্রচলিত ছিলেন মির্জাফর। মির্জাফরের এই আচরণে অনেকেই সিদ্ধান্ত নেয় এখান থেকে চলে যাবার, কিন্তু যারা যেতে পারেনি তারা এই যন্ত্রণা ভোগ করেছেন। আর আরেকটা কথা, তিনি নামেই ছিলেন রাজা, কিন্তু শাসন করতেন মিরন, তার পুত্র। তিনি সিদ্ধান্তই নিতেন আর তিনি মুখ বন্ধ করে সবটা মেনেও নিতেন। বন্ধুরা, এদিকে জগৎ শেঠের প্রাসাদে ষড়যন্ত্র হচ্ছে কি করে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করবে। এরকম নানান রকম ঘটনা, নানান রকম কথা আমরা কিন্তু শুনে এসেছি। সত্যটা এবার জানবো কারা কারা এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। বন্ধুরা, এবার আমরা জানবো এই পলাশী যুদ্ধে কারা কারা ষড়যন্ত্র করেছিল নবাব সিরাজদৌল্লাকে হত্যা করার জন্য, আর তাদের শেষ পরিণতি কি হয়। বন্ধুরা, এই পলাশী যুদ্ধের যারা যারা ষড়যন্ত্রকারী ছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম ছিলেন মির্জাফর, কিন্তু তার মৃত্যু হয় কুষ্ঠরোগে। তারপরে ছিলেন মীর কাসিম, তার শেষ পরিণতি হয় অনাহারে দিল্লির রাস্তায়। তারপরে মির্জাফরের পুত্র মিরন, তিনি ব্রিটিশদের হাতে মারা যান। তারপরে ঘাসেটি বেগম আর আমিনা বেগম, তাকে জলে ডুবিয়ে মারা হয়। তারপরে খাদেম হোসেনকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়। তারপরে রবার্ট ক্লাইভ নিজেই গলার নলিতে খুঁট চালান, আত্মহত্যা করেন। তারপরে মোহাম্মদ বেগম কুয়োতে ঝাঁপ দেন। জগৎ শেঠ গঙ্গায় ডুবে মারা যান। অমিচাঁদ জলে পচে মরেন। কৃষ্ণচন্দ্র সপুত্র অনাহারে তার জীবন শেষ হয়। রামনারায়ণ রাজবল্লভ কৃষ্ণদাস গঙ্গায় তলিয়ে পলাশীর যুদ্ধের নেমোখারামদের শেষ পরিণতি আপনারা দেখছেন। আর একটা কথা কিন্তু অবশ্যই আমাকে বলতেই হবে, কারণ যুদ্ধ কোনো মতেই শেষ পরিণতি নয়। আমরা শান্তি চাই, আর এই শান্তি আমাদের সবাইকে সুখ আর সমৃদ্ধি দেবে। আমরা যুদ্ধে কার জন্য লড়লাম? নিজেদের সাথে নিজেদেরকেই লড়লাম। এদিকে ব্রিটিশরা কত সুন্দর বুদ্ধি করে আমাদেরকে পরাজিত করে নিজেরাই লুট করে সমস্ত জিনিস নিয়ে চলে গেল নিজেদের দেশে, আর আমরা নিজেদের লোকদেরই মেরে বসে রইলাম। বন্ধুরা, আমরা হাজারদুয়ারির প্যালেসের ভেতরে কিছু নিষেধাজ্ঞার কারণে ছবি তুলতে পারলাম না। এদিকে একদম মেন গেটের সামনে যে দুটো সিংহ দেখছেন, সে সিংহ দুটি ব্রিটিশরা তৈরি করে গেছেন, কারণ তারা প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে আমাদের জানান যে কীভাবে আমরা সিংহের মতো 300 থেকে 250 বছর তোমাদের ওপর শাসন করেছি, তোমাদেরকে শেষ করেছি, তোমাদের উপর অত্যাচার করেছি, আর কিভাবে তোমাদেরকে সর্বশান্ত করেছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। বন্ধুরা, এদিকে ব্রিটিশরা খোশবাগে দেহটাকে দফন করলেন নবাব সিরাজদৌল্লার। এদিকে নবাব সিরাজদৌল্লার কিন্তু 3 বেগম ছিলেন। বন্ধুরা, প্রথম বেগমের নাম ছিলেন লুফুনেসা বেগম, জেবুনেসা বেগম, উমুদা নেসা বেগম। এরা 3 জনের সমাধি ওখানে দফন করা হয়েছে। আর লুফুনেসা বেগমের একদম পাশেই কিন্তু নবাব সিরাজদৌল্লার সমাধি। আমরা একটা জিনিস খুব অবাক লাগলো, যেখানে মির্জাফরের সমাধি আমরা দেখলাম কত সুন্দর ডেকোরেশন করে সাজানো, আর ততটাই বাজেভাবে, খুব জঘন্যভাবে, অযত্নে কিন্তু
বাংলার শেষ নবাবের সমাধি ঘোষবাগে রয়েছে। আপনারা দেখলে কিন্তু আপনাদের মন খুব খারাপ হয়ে যাবে বন্ধুরা। আমরা আস্তে আস্তে ভিডিও শেষের পথে যাচ্ছে, আর আমরা একটু চারদিকটা ঘুরে নিই। দেখুন আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। বন্ধুরা এখন আমরা টেক্কা ঘোড়ার গাড়ির ওপর চড়ে চলে যাব মুর্শিদাবাদ স্টেশন অবধি। দেখতে থাকুন আর জুড়ে থাকুন, কারণ পার্ট 6 খুব তাড়াতাড়ি আসছে, একদম কিন্তু মিস করা যাবে না। এদিকে আমরা আস্তে আস্তে করে মুর্শিদাবাদ স্টেশন অবধি যাচ্ছি, আর আমরা সবাই কিন্তু খুব মজাতে আছি বন্ধুরা। দেখুন কিন্তু মজার মধ্যে আমার একটু খারাপ লেগেছে, কারণ ঘোড়ার ওপর খুবই অত্যাচার হচ্ছিল, সেটা আমার একদমই ভালো লাগেনি। আমরা কিন্তু একদম খারাপ মানুষ নই যে পশুর উপর অত্যাচারটা সেটা মেনে নিতে পারবো। আমাদের এটা সবারই মানা উচিত, কিন্তু তাদের পেট চালানোর জন্য হয়তো তারা এই জীবিকাটা বেছেছে। যাই হোক, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের যথেষ্ট ভালো লেগেছে, আবার যথেষ্ট ভালো লাগেনি। আপনাদের কেমন মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ সাইড ঘুরতে গেলে মিনিমাম 200 টাকা রেট আছে। এবার আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করলাম, হয়তো খাতিরে 30 টাকা 30 টাকা কম দিলাম, এভাবে ঘুরলাম। আপনার সাথে গাড়িওয়ালা পুরো ঘুরাবো আপনাদের। যাও হাতে বন্ধুরা মুর্শিদাবাদ স্টেশন অবধি আমরা চলে এসেছি। এখন ট্রেন ঢুকছে, ট্রেন ধরে যেতে হবে বাড়ি। তাহলে পার্ট 6 খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেল আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। অবশ্যই আপনারা যদি একটু সহযোগিতা করেন, আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সবাইকে উপহার দেব। শুভরাত্রি।